সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজের এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। একটা খবর হচ্ছে, আমেরিকা গোপনে মধ্যপ্রাচ্যে সেনা, বিশেষ করে বিমান বাহিনীর সদস্যদের বাড়াচ্ছে। এর মূল পরিকল্পনা হচ্ছে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে, এবং এই পরিকল্পনার আওতায় মধ্যপ্রাচ্যে বিভিন্ন দূতাবাসে খুব কম সংখ্যক লোক নিয়ে কোনো রকম কাজ চালিয়ে নিচ্ছে আমেরিকা। মূল টার্গেট ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধ করা। এপাশে আমেরিকার সম্ভাব্য এই পরিকল্পনার বিরুদ্ধে ইরান কি করবে তার জবাব দিয়েছেন সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রাসুল সানাই রাদ। তিনি বলেছেন, আমেরিকা যদি নতুন করে যুদ্ধ শুরু করে ইরানের বিরুদ্ধে, তাহলে ইরান আগের চেয়ে আগ্রাসীভাবে জবাব দেবে। তার মানে, আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, ইরান এই রকমের প্রিপারেশন নিয়েছে যে আমেরিকা যেভাবে যুদ্ধ করবে এবার ইরান হয়তো সেইভাবেই জবাব দেবে, অর্থাৎ প্রচণ্ড রকমের আগ্রাসীমূলক জবাব হবে। ইরানের এই জবাবে মার্কিন সেনাদের অনেকেরই প্রাণহানি ঘটতে পারে, আগে যেটা ঘটেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খোলা আছে এবং আমেরিকার নিয়ন্ত্রণে আছে বলে যে দাবি করেছেন, তাকে ডাহা মিথ্যা কথা, মিথ্যা দাবি বলে উল্লেখ করেছে ইরানের সামরিক বাহিনী। এবং ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে আছে এবং ইরানের নিয়ন্ত্রণেই থাকবে। এই নিয়ন্ত্রণ কখনোই আমেরিকার হাতে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, এবং হরমুজ প্রণালী আগের অবস্থায় ফিরে যাবে না। শুধু তাই নয়, ইরান এই কথার উপরেই দৃঢ় এবং অবিচল আছে যে হরমুজ প্রণালী তখনই খুলবে যখন ইরানের সমস্ত দাবি আমেরিকা মেনে নেবে। এদিকে ইসলামাবাদ সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে গত 17ই জুন যে 2 মাসের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তা কিন্তু আগামী রোববার শেষ হবে। এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কি দুই পক্ষ আবার অনেক বড় যুদ্ধে লিপ্ত হতে পারে? এমন আশঙ্কা তো আছেই। এই আশঙ্কাকে সামনে রেখে পাকিস্তানের পক্ষ থেকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরু করা হয়েছে, এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তিনি কিন্তু অলরেডি ইরান সফর করেছেন। ইরানের পক্ষ থেকে কি বার্তা তিনি পেয়েছেন এবং তিনি কি বার্তা দিয়েছেন, সে কথা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে আমাদের সামনে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। তাহলে সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে কি অনেক বড় রকমের একটা সংঘাত হতে যাচ্ছে? এ প্রসঙ্গেই কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা যেন আগের চেয়ে বড় ভুল না করে। আগের চেয়ে বড় ভুলটাই বা কি? সুপ্রিয় দর্শক, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই ভিডিওতে। আশা করি আলোচনা ভালো লাগবে, এবং আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সাবস্ক্রিপশন এই চ্যানেলটিকে তরতর করে সামনে এগিয়ে যেতে নিশ্চয়ই সহযোগিতা করবে। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশনের গবেষক মাইকেল স্টিফেন তিনি আল জাজিরাকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা বিজয় খুঁজছেন। তিনি নিজেকে বা আমেরিকাকে বিজয়ী ঘোষণা করার চেষ্টা করছেন এবং যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করছেন, কিন্তু সেই পথ তিনি খুঁজে পাচ্ছেন না। বাট সেই পথ হয়তো তিনি খুঁজে বের করতে চান, এবং এই পথ খুঁজে বের করার চেষ্টার অংশ হিসেবে মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে সেনা, বিশেষ করে বিমান বাহিনীর সদস্যদের আনা শুরু করেছে। অর্থাৎ বিমান বাহিনীর সদস্যদেরকে তিনি আবার মধ্যপ্রাচ্য অঞ্চলে জড়ো করছেন। কেন তিনি জড়ো করছেন? মোটেই শান্তি সমাবেশের জন্য তিনি মার্কিন বিমান বাহিনীর সদস্যদের জড়ো করছেন না। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফন্দি ফিকির, কৌশল, চেষ্টা, হিকমত, পরিকল্পনা যাই বলেন তা সবই করছেন। একবার এক এক রকমের চেষ্টা তদবির করে বড় একটা আঘাত আনতে চাইছেন ইরানের উপর তিনি, যাতে বড় আঘাতের মাধ্যমে ইরানকে একেবারে ধসিয়ে দিয়ে তিনি বিজয় ঘোষণা করতে পারেন। এই যে দেখো, আমরা ইরানের বিরুদ্ধে বিজয় হয়েছি এবং আমরা বিজয়ী শক্তি, আমরা যুদ্ধের অবসান ঘটালাম। এইরকম চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্পের। এই রকমের প্রচেষ্টা এবং এই রকমের প্ল্যান বা তার কৌশল, তার চালাকি, চতুরতা যাই বলেন না কেন,
সব কিছুই অনেক বিশ্লেষকের নজরে আছে এবং আমার মতো ছোটোখাটো বিশ্লেষকও তা বুঝতে পারছেন। আমি অনেকবারই বলেছি তিনি সহজে পরাজয় মেনে নেবেন না। কিভাবে আমেরিকাকে বিজয়ী ঘোষণা করা যায় তিনি সেই চেষ্টাই করছেন। এখন রয়্যাল ইউনাইটেড ইনস্টিটিউশনের গবেষক মাইকেল স্টিফেন এই কথা কিন্তু তিনি এখন বলছেন। ডোনাল্ড ট্রাম্প কোথায় আটকে গেছেন? ডোনাল্ড ট্রাম্প মূলত এই মুহূর্তে আটকে গেছেন হরমুজ প্রণালীতে। কোথায় তার পরমাণু কর্মসূচি বন্ধ করা, কোথায় ইরানের সরকার পরিবর্তন, কোথায় অন্য কিছু। এখন তিনি সবচেয়ে বড় বিপদে পড়েছেন হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালী এমনভাবে চেপে ধরেছে ইরান যে সারা বিশ্বের অর্থনীতির চাকা এখন বন্ধ হয়ে যাওয়ার কাছাকাছি। এটা না যুদ্ধ করে খুলতে পারছেন ডোনাল্ড ট্রাম্প, না পরাজয় মেনে নিয়ে তিনি মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে পারছেন। এই অবস্থায় সবচেয়ে জটিল সংকটে পড়েছেন তিনি। কারণ পরমাণু কর্মসূচি বন্ধ করার সাথে ইরানের এবং আমেরিকার যে প্রশ্নটা ছিল সেটা হলো যুদ্ধ, পরমাণু স্থাপনায় হামলা করা, ইরানি কর্মকর্তাদেরকে হত্যা করা বা পরমাণু কর্মসূচি বন্ধের জন্য বিভিন্ন রকমের নাশকতামূলক কর্মকাণ্ড ইত্যাদি ইত্যাদি পরিচালনা করা। কিন্তু হরমুজ প্রণালী এমন এক বিষয় যেখানে যুদ্ধ করলেও বিপদ, না করলেও বিপদ। যুদ্ধ করলে পরিস্থিতি আরও খারাপ হবে, যুদ্ধ না করলে আমেরিকাকে পরাজয় মেনে নিয়ে সরে যেতে হবে। এর কোনোটাই আমেরিকার জন্য স্বস্তিদায়ক নয়। এই বিপদ থেকে মুক্তির কোনো পথ তিনি খুঁজে পাচ্ছেন না। এরই মধ্যে তিনি কিন্তু মেইলে জানিয়েছিলেন যে ইরানকে পরাজিত করার জন্য অপ্রচলিত পথ পদ্ধতি কী, হয়তো তিনি এখনও সেই পথের সন্ধান পাননি। আমার মনে হয় যে তিনি এত সহজে পথের সন্ধান পাবেনও না। আমেরিকা যদি গোপনে গোপনে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয় এবং এত এত সেনা নতুন করে জমা করে, জড়ো করে মধ্যপ্রাচ্যে, এবং বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যতগুলো মার্কিন দূতাবাস আছে তার প্রত্যেকটা দূতাবাসে একদম মিনিমাম স্টাফদের দিয়ে কোনো রকম চালিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর মূল টার্গেটটা কি? এর মূল টার্গেটটা হচ্ছে ইরানের সাথে প্রচণ্ড রকমের একটা বড় রকমের যুদ্ধ হবে। সেই যুদ্ধে ইরান তো চোখ বন্ধ করে এবার হামলা চালাবে, প্রতিরোধ করবে, প্রতিশোধ দেবে। এটা ইরানের পক্ষ থেকে ঘোষণায় দেওয়া হয়েছে। অতএব মার্কিন দূতাবাসগুলো আর মোটেই নিরাপদ থাকবে না, কারণ এবার অল আউট ওয়ার হবে, এক সর্বাত্মক যুদ্ধ হবে। যদি ব্যাপারটা তাই হয় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাসগুলোর কর্মীরাও কিন্তু নিরাপদ থাকবে না, তারাও মারা যাবে। এই রকমের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনা এড়ানোর জন্য মার্কিন দূতাবাসগুলোর কর্মী অনেকটাই সরিয়ে নেওয়া হয়েছে, খালি করা হয়েছে। কিন্তু নতুন করে আবার বিমান বাহিনীর লোকজনকে আনা হচ্ছে, কারণ ইরানের উপর প্রচণ্ড রকমের বিমান হামলা চালাবে। এইটা হলো তাদের মূল পরিকল্পনা। ব্যাপারটা যদি তাই হয় তাহলে ইরান কি করবে? ইরানের পরিকল্পনা সম্পর্কে দুইজন ব্যক্তি কথা বলেছেন। একজন হচ্ছেন তেহরান অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির প্রফেসর, আর একজন হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রাসুল সানাই রাদ। আগে আমি ইউনিভার্সিটির প্রফেসরের বক্তব্যটা কি সেটা বলে আসি। তেহরান অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির প্রফেসর তিনি আল জাজিরাকে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ, তিনি কখনো পরাজয় স্বীকার করতে চান না, পরাজয় স্বীকার করতে মোটেই প্রস্তুত নন। কিন্তু ইরানের সাথে যে ঘটনা ঘটেছে এই কয়েকদিনের যুদ্ধে, তাতে আমেরিকা বেসিক্যালি পরাজিত হয়েছে। এই জায়গা থেকে তিনি যুদ্ধ বন্ধও করতে চান, নিজে বিজয়ীও হতে চান, ইরানকে আমেরিকাকে বিজয়ী ঘোষণাও করতে চান। এই অবস্থা থেকে বের হওয়ার তিনি পথ খুঁজছেন, এবং পথ খোঁজার একমাত্র পথ হচ্ছে ইরানের উপর আচমকা হঠাৎ করে আকস্মিকভাবে বড় রকমের হামলা চালানো, এবং এই হামলার মধ্য দিয়ে চট করে আমেরিকা এখান থেকে সরে যাবে এবং বলবে যে আমরা বিজয়ী হয়ে গেছি। বাট সেটা খুব সহজ হবে না। এমনকি যে হরমুজ উন্মুক্ত করার জন্য, খোলার জন্য ডোনাল্ড ট্রাম্প এত চেষ্টা চালাচ্ছেন, সেই হরমুজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পরেও আমেরিকা খুলতে পারেনি। বারবার চেষ্টা তদবির চালালেও সেটা সম্ভব হয়নি, ব্যর্থ হয়েছে, এবং এটা আসলে তারা পারবে না খুলতে। আমেরিকা যদি ইরানের উপরে বড় রকমের যুদ্ধ চাপিয়ে দেয়, নতুন করে বড় রকমের হামলা চালায়, তাহলে ইরানের জবাবটা কেমন হবে? এই ব্যাপারে সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা গোলাম রাসুল সানাই রাদ তিনি বলেছেন, ইরান এবার অনেক বেশি অ্যাগ্রেসিভ রেসপন্স করবে,
অ্যাগ্রেসিভলি রেসপন্স করবে, মানে মানে আগ্রাসীমূলক জবাব হবে। তার মানে ধরুন আমেরিকা যদি ইরানের সামরিক বাহিনীর হেডকোয়ার্টার্সে হামলা করে সেনাদের হতাহত করে, তাই ইরানও একই রকমের কাজকর্ম করবে, অর্থাৎ ছাড় হবে না। আর এখানে আর মানবিক দিক হয়তো খুব একটা, মানবিক দিক বলতে যুদ্ধের যে মানবিক দিক, আমেরিকা যদি সেটা বিবেচনা না করে ইরান, তাহলে আর তা করবে না মনে হচ্ছে। তার বক্তব্য থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে আমেরিকা যদি হত্যাকাণ্ড চালায়, তাই ইরানও মার্কিন সামরিক বাহিনীর উপরে হত্যাকাণ্ড চালাবে, অর্থাৎ একেবারে সেনাদের টার্গেট করেই হামলা চালাবে। তার মানে আমেরিকা যদি ইরানের উপরে অনেক বেশি আগ্রাসীমূলক হামলা চালায়, বড় হামলা হবে, মানে ইরানের উপরে ভয়াবহ হামলা হবে, তাতে জানমালের কি ক্ষয়ক্ষতি হলো না হলো তাতে তাদের কিছু আসে যায় না। ইরানও বলছে, গোলাম রাসুল সানাই রাদ ব্রিগেডিয়ার জেনারেল, তিনি বলছেন যে ইরানও একই রকমের জবাব দেবে, অর্থাৎ আগ্রাসীমূলক একটা জবাব হবে। এতদিন যথেষ্ট শান্তশিষ্টভাবে ভেবে চিন্তে মাথা ঠান্ডা রেখে ইরান জবাব দেওয়ার চেষ্টা হয়েছে, বাট সামনে আর তা হবে না। গোলাম রাসুল সানাই রাদ আরেকটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে আমেরিকা ইরানের ভেতরে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে বিভাজন তৈরির চেষ্টা করছে, অর্থাৎ বিপ্লবপন্থী, সংস্কারপন্থী, অমুকপন্থী, তমুকপন্থী, সরকারপন্থী, রাহবারপন্থী, বিভিন্ন রকমের পন্থী বানানোর চেষ্টা করছে এবং একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে 2 গ্রুপ, 3 গ্রুপ, 4 গ্রুপ, 5 গ্রুপ হয়ে যায়। কেউ বলবে যে আমাদের যুদ্ধ হলো, ঠিক আছে, সর্বোচ্চ নেতায় মারা গেছে, শহীদ হয়েছে, আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই, বাট আমাদের অর্থনৈতিক জীবনযাত্রার মানের উন্নয়ন তো ঘটে, তো এখন দয়া করে বন্ধ করো, আমেরিকার সাথে কি তোমরা যুদ্ধ করে পারবা নাকি? কিছু লোক এইভাবে বলবে, সেরকম পথে নামানোর চেষ্টা করছে। আবার কিছু লোক বলছে না, যুদ্ধ করে এর একটা বিহিত ব্যবস্থা ফয়সালা করতে হবে। আবার কেউ কেউ বলছে যে ভাই যুদ্ধও দরকার, আবার অর্থনীতিও তো বাঁচাতে হবে, কি করা না হয় এখন থেমে গেল হতো। তার মানে মানুষকে বিভিন্ন রকমের মতের পথের অনুসারী করে তোলার চেষ্টা করা হচ্ছে। তার মানে হচ্ছে ইরানের জনগণ দীর্ঘদিন ধরে যেভাবে সামরিক বাহিনীকে রাজপথে থেকে ব্যাপক সমর্থন দিয়েছে, সেই সমর্থনে ভাঙন সৃষ্টির চেষ্টা করছে। যদি আমেরিকা এই ভাঙন সৃষ্টির চেষ্টা করে সফল হয়, তাহলে কিন্তু ইরানের ভিতরে আবার নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে। এই জায়গায় গোলাম রাসুল সানাই রাত বলছেন যে আমেরিকা এই চেষ্টা করছে, বাট আমরা সতর্ক আছি, তাদের এই চেষ্টা সফল হবে না, অতীতেও সফল হয়নি, এবারও সফল হবে না, আমরা বিষয়গুলোকে সিরিয়াসলি দেখব। এইরকম চেষ্টা প্রচেষ্টা চালাতে গেলে কি করতে হয়? ইরানের ভেতরে কিছু লোকজন, এজেন্টকে ঢুকিয়ে দিতে হয়। এই রকম কিছু ইসরায়েল এবং আমেরিকার বাহিনীর সাথে রিলেটেড কিছু লোকজন, তাদেরকে হত্যা করেছে ইরান সামরিক অভিযান পরিচালনা করে। আমি আগেই বলেছিলাম একটু যে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে আমেরিকা ব্যাপক চেষ্টার তদবির চালাচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে হরমুজ প্রণালী খোলা আছে, আমাদের নিয়ন্ত্রণে আছে, সমস্ত সব কিছু ওকে। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের জবাবে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র, আইআরজিসির মুখপাত্র, খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাকারি, তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন, যে দাবি করেছেন, তা সম্পূর্ণভাবেই মিথ্যা। এটার কোনো বাস্তবতার কোনো ভিত্তি নেই। হরমুজ প্রণালী খোলা নেই, হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে, যার 2-4টা জাহাজ আসা যাওয়া করছে, তার সব কিছু ইরানের কন্ট্রোলের থেকেই করছে, এর বাইরে কোনো কথা নেই। এই যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন বাহিনী বড় রকমের যুদ্ধের পরিকল্পনা করছে বা যুদ্ধ চালাতে পারে বা যুদ্ধ শুরু করতে পারে, এইরকম একটা আশঙ্কা সম্ভাবনার জায়গা থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এক্স পোস্টে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিচ্ছেন বা যে পরিকল্পনা করছেন, তার পরিণতি খারাপ হবে এবং কোনো মতেই তিনি সফল হবেন না, সফল হতে পারবেন না। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে আগে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন, তাতে যে ব্যর্থতার মুখোমুখি হয়েছেন, এবার যদি নতুন করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের উপর কোনো যুদ্ধ চাপিয়ে দেন, সেটা হবে মারাত্মক রকমের ভুল এবং এই ভুলের খেসারত তাদেরকে আরও অনেক বেশি বড় মাত্রায় দিতে হবে। তার মানে হচ্ছে ইরান এই যে গত 28 ফেব্রুয়ারি থেকে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, এই যুদ্ধ ইরানকে সাহসী করে তুলেছে, ইরানকে অনেক অভিজ্ঞতা দিয়েছে, অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়েছে যে কি করলে কি হয়, এই ক্ষেপণাস্ত্র মারলে কেমন হয়, এই ড্রোন মারলে কেমন হয়, এই ড্রোন আর এই ক্ষেপণাস্ত্র পরপর মারলে কেমন হয়, এই ড্রোন আর এই ক্ষেপণাস্ত্র কত দূরত্বে মারলে
ভালো কাজ হয়, ড্রোন নিয়ে ব্যস্ত থাকবে, তারপরে আমরা ক্ষেপণাস্ত্র মারব, কোন ক্ষেপণাস্ত্রের সাথে কোন ড্রোন ম্যাচ করে ইত্যাদিতে অনেক। এবং ইদানিং ইরান তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে আরও বিভিন্ন রকমের ডাইভার্সিফিকেশনের দিকে গেছে এবং নতুন নতুন টেকনিক, নতুন নতুন কৌশল, নতুন নতুন প্রযুক্তি তাতে যুক্ত করছে। নতুন করে এমন ক্ষেপণাস্ত্র ইরান তৈরি করেছে, তাদের প্রযুক্তি সংযোজন করেছে, যে ক্ষেপণাস্ত্র মাঝপথে গিয়ে গতি পরিবর্তন করতে পারে, লক্ষ্য পরিবর্তন করতে পারে। এমনকি লক্ষ্যের খুব কাছাকাছি গিয়ে যদি দেখে যে এই লক্ষ্যের চেয়ে সামনে আর একটা বড় লক্ষ্য বা ওইটা বেশি গুরুত্বপূর্ণ, সেই টার্গেটে হিট করতে পারে। অর্থাৎ ইরানের এই ক্ষেপণাস্ত্র টার্গেট করে যে আমেরিকা বা ইসরায়েল তাদের কোনো ক্ষেপণাস্ত্র লক করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করবে, সে ব্যবস্থা থাকছে না। কারণ ইরানের ক্ষেপণাস্ত্র সুবিধা মতো সময় গিয়েই তার প্রয়োজন মতো সে পথ পরিবর্তন করতে পারে এবং তার লক্ষ্য নতুনটা ঠিক করতে পারে। আর একটা লক্ষ্য হয়তো যাচ্ছিল 45 অ্যাঙ্গেলে, দেখলো যে নতুন যে লক্ষ্য, নতুন যে টার্গেট, সেটা আরও ডেঞ্জারাস এবং এটাতেই আমার আঘাত করা উচিত। সে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মোড় ঘুরিয়ে দিল, ব্যাস ক্ষেপণাস্ত্র ইসরায়েল যেটা ছুঁড়েছে বা আমেরিকা যেটা ছুঁড়েছিল 45 অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেল কিন্তু সেই ক্ষেপণাস্ত্র সোজা চলে যাবে, ইরানের ক্ষেপণাস্ত্র 60 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে নতুন টার্গেটে হামলা করবে। কিছুই করার নেই। সেই জায়গা থেকে আব্বাস আরাকচি থেকে শুরু করে ইরানের সামরিক বাহিনী, ইরানের নেতারা সবাই নিজেদেরকে এইভাবে প্রস্তুত করছে যে আমেরিকা যদি নতুন করে যুদ্ধ শুরু করে তাহলে জীবন মরণ লড়াই হবে এবং ভয়াবহ লড়াই হবে, এবং এই লড়াইটা হবে অনেক বেশি অ্যাগ্রেসিভ। অর্থাৎ আমেরিকা যদি ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য আসে, তো ইরানও আমেরিকান বাহিনীকে ধ্বংস করে দেওয়ার টার্গেট নিয়েই জবাবটা দেবে। ব্যাপারটা জাস্ট এরকম। তার মানে প্রচণ্ডতম যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে যে যদি আমেরিকা ইরানের উপর হামলা চালায়। শুধু তাই না, পরিস্থিতি যা, ইরানের সামরিক কমান্ড কাঠামোতে যে পরিবর্তন আনা হয়েছে এবং নতুন করে ঢেলে সাজানো হয়েছে এবং নতুন করে যে সমস্ত কথাবার্তা, আকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী বা মার্কিন সেনা সদস্যদের লক্ষ্য করে ইরান যে কোনো মুহূর্তে আগে ভাগেই হামলা করতে পারে। এমনও হলেও হতে পারে, কারণ যুদ্ধ যেহেতু চলমান, সেক্ষেত্রে ইরান বিজয় এনশিওর করার জন্য এবং তাদের অবস্থান আরও সুদৃঢ় করার জন্য আমেরিকার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পারে। এইরকম একটা পরিস্থিতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরান সফর করেছেন এবং ইসলামাবাদ সমঝোতা স্মারক যেটা সই হয়েছিল গত 17 জুন, সেই সমঝোতা আবার রিভাইভ করার, পুনর্বহাল করার চেষ্টা করছে, যাতে দুই পক্ষ আবার একটা আলাপ আলোচনা আসে, একটা শান্তিপূর্ণ সমাধান হয়। কিন্তু সেটা আসলে খুব কঠিন হবে বলে মনে হচ্ছে। তারপরেও পাকিস্তানের পক্ষ থেকে চেষ্টা চলছে। এই চেষ্টাকে সাধুবাদ জানাতে হয়, বিকজ যুদ্ধ এড়ানোর চেষ্টা, ডিপ্লোম্যাটিক ওয়েতে একটা শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধানের চেষ্টা পাকিস্তান করছে। এটা গুড জব। গত 17 জুন ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল। আগামী রোববার তার মেয়াদ শেষ হবে। এর আগে পাকিস্তানের পক্ষ থেকে ব্যাপক প্রচেষ্টা চলছে। দেখা যাক নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে আদৌ কোনো কূটনৈতিক সংলাপ বা উদ্যোগ দেখা যায় কিনা বা কোনো সমস্যার সমাধান হয় কিনা। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই। আজকের যে আলোচনা করলাম তাতে মূল পয়েন্ট কিন্তু আমেরিকা ইরানের উপরে বড় ধরনের হামলার চেষ্টা বা কৌশল করছে, আর ইরান তার জবাব দেওয়ার জন্য কিন্তু শক্ত প্রস্তুতি নিচ্ছে এবং অন্তত মানসিকভাবে তারা সেইভাবে প্রস্তুত। তাতে কি আপনারা আশঙ্কা করছেন যে মধ্যপ্রাচ্যে আর একটা বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের গোটা পরিস্থিতি ঝুলে আছে মাত্র একটা তারিখের উপর, 17ই আগস্ট। কারণ আমেরিকা আর ইরানের মধ্যে যে 60 দিনের সমঝোতা যুদ্ধ থামিয়ে রেখেছে, সেটার মেয়াদ শেষ হচ্ছে ওই দিনেই। হাতে আছে মাত্র 4 দিন। আর ঠিক এই সময়েই একটা বড় খবর সামনে এসেছে। দুপক্ষই নাকি এই সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি। কিন্তু প্রশ্নটা এখানেই, মেয়াদ বাড়ানো মানেই কি যুদ্ধ শেষ হয়ে যাওয়া, নাকি পরের লড়াইটাকে আরও কিছু দিনের জন্য পিছিয়ে দেওয়া? আজকের আলোচনায় এটাই আমরা বুঝে নেব। সঙ্গে থাকবে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের নতুন দাবি, ইয়েমেনের ভয়ঙ্কর পরিস্থিতি, রাশিয়ার বন্দরে ইউক্রেনের বড় হামলা,
আর ইরানের সমুদ্রে ছড়িয়ে পড়া তেলের সর্বশেষ অবস্থা। শুরু করছি প্রথম খবরটা দিয়েই। দর্শক বন্ধুরা, আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ থামানোর জন্য যে 60 দিনের MOU হয়েছিল সেটাকে বলা হচ্ছে ইসলামাবাদ MOU। এই MOU মানে হলো দুপক্ষের মধ্যে হওয়া একটা সমঝোতাপত্র, যেখানে কে কি করবে কে কি করবে না সেটা লিখিতভাবে ঠিক করা থাকে। এই সমঝোতার মেয়াদ শেষ হওয়ার কথা 17ই আগস্ট। 60 দিন পূর্ণ হচ্ছে সেই দিনই। আর এখানেই পাকিস্তান সক্রিয় হয়েছে। পাকিস্তানের চেষ্টা হলো ডেডলাইন শেষ হওয়ার আগেই দুই দেশকে আবার আলোচনার টেবিলে বসানো। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের বক্তব্য অনুযায়ী শান্তির চেষ্টা যাতে ধাক্কা না খায় সেই জন্যই তারা মধ্যস্থতার কাজ চালিয়ে যাচ্ছে। এই কারণেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তেহরানে পৌঁছেছেন। গতকাল 12ই আগস্ট ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। আর এই বৈঠকের উদ্দেশ্য শুধু যুদ্ধ থামানো নয়, উদ্দেশ্য হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার একটা রাস্তা বের করা। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। আজ দুপুর পর্যন্ত আসা রিপোর্ট অনুযায়ী আমেরিকা এবং ইরান দুপক্ষই এই সমঝোতার মেয়াদ বাড়ানোর ব্যাপারে নিজেদের সম্মতি মধ্যস্থতাকারীদের কাছে পৌঁছে দিয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতি আরও একটা ধারা পেতে পারে, আরও কিছুটা সময় পাওয়া যেতে পারে। এখন দুপক্ষের মধ্যে আলোচনা চলছে মেয়াদ কতদিনের হবে আর শর্তগুলো কি হবে। কিন্তু দর্শক বন্ধুরা, এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা তৈরি হচ্ছে, যদি দুই দেশই যুদ্ধবিরতি বাড়াতে রাজি হয় তাহলে কি সত্যিই যুদ্ধ শেষ হওয়ার দিকে এগোচ্ছে, নাকি এটা শুধু পরের লড়াইটাকে কিছুদিনের জন্য ঠেকিয়ে রাখার একটা ব্যবস্থা? কারণ বাস্তবতাটা দেখুন, হরমুজ প্রণালী এখনও বন্ধ, ইরান নিজের শর্তে অনড়, আর আমেরিকাকেও তার চাপ থেকে 1 ইঞ্চিও পিছু হটতে দেখা যাচ্ছে না। মানে পরিস্থিতিটা এমন, দুপক্ষের কেউই যুদ্ধ লড়তে চাইছে না, আবার যুদ্ধটাকে পুরোপুরি শেষও করছে না। আসলে দুজনেই একে অপরকে মেপে দেখছে, নিজের শর্ত মানিয়ে নিতে চাইছে। এই কারণেই আগামী কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ MOU যদি নতুন করে বাড়ে তাহলে সেটা শুধু একটা তারিখ হবে না, সেটাই ঠিক করে দিতে পারে আমেরিকা আর ইরান সত্যি আলোচনার দিকে এগোচ্ছে নাকি আবার যুদ্ধের রাস্তা খুলে যাচ্ছে। আচ্ছা, এবার আসা যাক হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের নতুন দাবিতে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও একবার দাবি করেছেন হরমুজ প্রণালীর উপর আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। গতকাল 12ই আগস্ট ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন রাতে, এই মুহূর্তে হরমুজের উপর আমেরিকার পুরোপুরি নিয়ন্ত্রণ আছে এবং তার ধারণা আমেরিকার সামনেও এটা ধরে রাখবে। আমেরিকার নৌ অবরোধ অর্থাৎ সমুদ্রপথে যে নাকাবন্দি চলছে সেটাকে তিনি বলেছেন ইস্পাতের দেওয়াল, আর দাবি করেছেন এর বিরুদ্ধে কিছু করার ক্ষমতা ইরানের নেই। মনে রাখবেন, গত কয়েক ঘন্টার মধ্যে এটা তার দ্বিতীয়বারের দাবি। একদিকে ট্রাম্প বলছেন হরমুজের উপর আমেরিকার নিয়ন্ত্রণ সম্পূর্ণ, অন্যদিকে ইরান এখনও বলছে এই পথ খুলবে তার শর্ত পূরণ হওয়ার পরেই, তার আগে নয়। এই দুটো কথা একসঙ্গে মেলে না। আসল প্রশ্ন এটাই, আমেরিকা যদি সত্যি পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে থাকে তাহলে ইরান এখনও এই পথ খোলার জন্য শর্ত রাখছে কিভাবে? আর ইরান যদি শর্ত রাখার মতো অবস্থাতেই থাকে তাহলে ট্রাম্প কি বাড়িয়ে বলছেন? এই প্রশ্নের উত্তর নিশ্চিত উত্তর এখনই দেওয়া কঠিন, কিন্তু প্রশ্নটা মাথায় রাখা জরুরি। এবার চলে যাই ইয়েমেনে, কারণ সেখানকার পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। হুতিদের ক্রমাগত বেড়ে চলা হামলা ইয়েমেনকে আবার গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, আর গোটা দেশেই অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠছে। সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় সেটা বুঝুন। হুতিরা এখন আর শুধু লোহিত সাগরে সৌদি আরবের জাহাজকে নিশানা করছে না, তারা স্থলভাগেও ইয়েমেনের স্বীকৃত সরকার এবং তার সরকারি সেনা যে ঘাঁটি তার উপর সামরিক অভিযান বাড়াচ্ছে। আল মোখায় হুতিদের সাম্প্রতিক হামলা নিয়ে রিপোর্টে বলা হয়েছে তারা সৌদি আরবের সামরিক ঘাঁটি, অস্ত্রের ডিপো এবং কমান্ড হেডকোয়ার্টারকে নিশানা করেছে। সেই সঙ্গে সৌদি সামরিক অফিসারদের নিহত হওয়ার দাবিও সামনে এসেছে। এর বাইরে মারিবের মতো এলাকাতেও হুতিদের সামরিক তৎপরতা বাড়ছে। এই জায়গাগুলোতে ইয়েমেনি সরকারের যে সেনা, সেই সেনার নিয়ন্ত্রণ রয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, এই ধারা যদি না থামে তাহলে আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে ইয়েমেনে আবার একটা পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের দিকে ইয়েমেন চলে যেতে পারে। দর্শক বন্ধুরা, এবার একটা অন্য ধরনের খবর। তুরস্ক আর ইরান তাদের 560 কিলোমিটার লম্বা সীমান্তকে আরও বেশি সুরক্ষিত করার প্রস্তুতি নিচ্ছে। এই নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তুরস্কের আগ্রি প্রদেশে হওয়া এই বৈঠকে কথা হয়েছে সীমান্ত দিয়ে বেআইনি প্রবেশ ঠেকানো, মাদক পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, শুল্ক বিভাগের সক্ষমতা বাড়ানো এবং গোটা সীমান্ত জুড়ে নিরাপত্তার সমন্বয় আরও মজবুত করা নিয়ে। যুদ্ধের এই আবহে প্রতিবেশী দেশগুলো নিজেদের সীমান্ত নিয়ে কতটা সতর্ক হয়ে উঠছে প্রতিদিন, এই খবরটা তারই একটা ইঙ্গিত। আচ্ছা, এবার আসা যাক মিশরের কথায়। মিশর উপসাগরীয় দেশগুলোকে নিয়ে নিজেদের অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়েছে। তারা বলেছে উপসাগরের নিরাপত্তা মিশরের নিজের জাতীয় নিরাপত্তারই অংশ। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল আতি জিসিসি অর্থাৎ গালফ কোঅপারেশন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জাসেম আল বুদাইরের সঙ্গে বৈঠকে এই কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা, স্থিতিশীলতা এবং তাদের সম্পদ রক্ষার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে মিশর তার পূর্ণ সমর্থন দেবে। এখানে লক্ষ্য করুন শব্দটা, শুধু পাশে দাঁড়ানো নয়, পূর্ণ সমর্থন। তার বক্তব্য অনুযায়ী উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তাকে মিশরের নিজের জাতীয় নিরাপত্তা থেকে আলাদা করে দেখা সম্ভব নয়। সহজ ভাষায় বললে আরব দেশগুলো নিরাপদ থাকলে মিশরও নিরাপদ। এবার মধ্যপ্রাচ্য থেকে একটু সরে ইউক্রেন রাশিয়ার দিকে যাওয়া যাক, কারণ সেখানে গতকাল একটা বড় ঘটনা ঘটেছে। ব্ল্যাক সির তীরে রাশিয়ার গুরুত্বপূর্ণ বন্দর নাভোরোস্কি, সেখানে ইউক্রেন বড় ধরনের হামলা চালিয়েছে। গতকাল 12ই আগস্টে এই বন্দরকে নিশানা করেছে ইউক্রেনীয় ড্রোন, নেপচুন ক্ষেপণাস্ত্র এবং সমুদ্রে চলা ড্রোন। হামলার সময় একটি তেল টার্মিনালে আগুন ধরে যায় এবং বন্দরের বেশ কয়েকটি জেটির ক্ষতি হয়। এই এলাকাটা এমনিতেই খুব গুরুত্বপূর্ণ ধরা হয়, কারণ এখানে রাশিয়ার গুরুত্বপূর্ণ নৌঘাঁটি রয়েছে আর রয়েছে শস্য রপ্তানির টার্মিনাল। রাশিয়ার স্থানীয় কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী ভেঙে পড়া এই ড্রোনের ধ্বংসাবশেষের কারণে এক শিশুর মৃত্যু হয়েছে আর 8 জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি আবাসিক ভবনের ভালোই ক্ষতি হয়েছে। হামলার সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্ল্যাক সির ওপারে পাল্টা গুলি চালায়, কিন্তু এই হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা অন্য জায়গায়। এই বন্দর, দর্শক বন্ধুরা, রাশিয়ার যুদ্ধের সামনের সারি থেকে 300 কিলোমিটারও বেশি পেছনে। অর্থাৎ ইউক্রেন এখন রাশিয়ার সেই সব গুরুত্বপূর্ণ বন্দর আর জ্বালানি পরিকাঠামো পর্যন্ত হামলা পৌঁছে দেওয়ার চেষ্টা এবং ক্ষমতা দুটোই দেখাচ্ছে, যেগুলোকে যুদ্ধের ময়দান থেকে অনেক দূরে বলে ধরা হতো। এবার শেষ খবরে ফিরি, ইরানে। আর এই খবরটা যুদ্ধের একটা অন্য মুখ দেখায়। ইরানের কেশম দ্বীপের উপকূলে ছড়িয়ে পড়া তেল এখন ম্যানগ্রোভ বনের ভিতরে ঢুকে পড়েছে। কেশমের এক গ্রামের কাছে সমুদ্রে ছড়িয়ে পড়া এই তেল ম্যানগ্রোভ অঞ্চলে পৌঁছে যাওয়ার পর কর্তৃপক্ষ দূষণের নজরদারি এবং পরিষ্কারের কাজ শুরু করেছে। ইরানের দলগুলো ঘটনাস্থলে কাজ করছে, কিন্তু এখন প্রশ্ন হলো এই তেল এলো কোথা থেকে? বলা হচ্ছে যে জাহাজগুলোর উপর হামলা হয়েছিল সেগুলো থেকেই এই তেল ভেসে এসেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি যে তেলের আসল উৎস কী। সত্যি এটা জাহাজ থেকেই বেরিয়েছে কিনা সেটা পরিষ্কার হয়নি। ইরানি কর্তৃপক্ষ বলছে যে তারা তদন্ত করছেন তেল কোথা থেকে এসেছে, আর চেষ্টা চলছে যাতে তেল ম্যানগ্রোভ বনের আরও ভেতরে না ছড়িয়ে পড়ে। মানে যুদ্ধের প্রভাব এখন আর শুধু মানুষ আর পরিকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই, ইরানের সমুদ্র আর সেখানকার প্রাকৃতিক পরিবেশের উপরেও তার ছাপ পড়তে শুরু করেছে। একদিকে আমেরিকা আর ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে, কিন্তু হরমুজ প্রণালী এখনও বন্ধ আর দুপক্ষই নিজের শর্তে অনড়। সব মিলিয়ে বলা যায় যুদ্ধ থেমে আছে বলে মনে হলেও চাপ কোথাও কমেনি, শুধু জায়গা বদলাচ্ছে। তাই এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আগামী 17ই আগস্ট যদি MOU এর মেয়াদ সত্যিই বেড়ে যায়, আপনার কি মনে হয় এটা কি শান্তির দিকে একটা সত্যিকারের পদক্ষেপ,
নাকি হরমুজ প্রণালী নিয়ে দর কষাকষির জন্য দুপক্ষের কেনা কিছুটা বাড়তি সময়? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।